আসসালামু আলাইকুম। স্পটলাইটে স্বাগতম। স্পটলাইটের আজকের অতিথি ডক্টর শারমিন নিলোফার, একজন কম্পিউটার সায়েন্টিস্ট, ক্যানাডা রেভিনিউ এজেন্সির রিসার্চ অ্যান্ড টেকনোলজি অ্যাডভাইজার। গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চকালীন একাধিক প্রেস্টিজিয়াস স্কলারশিপ উইনিং ডক্টর শারমিন নিলোফারের কাছ থেকে আমরা জানব কম্পিউটার সায়েন্সে ক্যারিয়ার অপশনসগুলি, তার নিজস্ব ভাবনা এবং ক্যানাডা রেভিনিউ এজেন্সিতে তার কাজের অভিজ্ঞতা থেকে জানব কেনেডিয়ান সরকার রিসার্চ এবং ডেভেলপমেন্টে কী ধরনের ট্যাক্স ইনসেন্টিভ দিয়ে থাকেন, ছোট বড় বিভিন্ন আকারের রিসার্চ এবং ডেভেলপমেন্ট কোম্পানিগুলি কী করে সেই ট্যাক্স ইনসেন্টিভ তাদের কোম্পানির জন্য নিশ্চিত করতে পারে। বিস্তারিত জানতে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। যারা আজ দেখছেন আজকের স্পটলাইট, থ্যাংক ইউ রোশন ফর ইনভাইটিং মি ইন ইউর স্পটলাইট। আসলে তোমার সাথে এই স্পটলাইটের আড্ডায় যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। বন্যা, তুমি তো বাংলাদেশে রাজশাহী ইউনিভার্সিটি থেকে আন্ডার গ্রাজুয়েট এবং মাস্টার্স করেছিলে, তো তারপর তুমি এখানে নর্দার্ন ব্রিটিশ কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে আবার মাস্টার্স করেছিলে কম্পিউটার সায়েন্সে। এরপর ইউনিভার্সিটি অফ আলবার্টা থেকে পিএইচডি করেছো এবং পোস্টডক করেছো অটোয়া হসপিটাল রিসার্চ ইনস্টিটিউটে। তো তোমার গ্র্যাজুয়েট স্টাডিজ কালে মানে আমার জানা মতে এখানে যতগুলো প্রেস্টিজিয়াস হাই প্রোফাইল স্কলারশিপ আছে তুমি প্রায় সবগুলি পেয়েছিলে। তুমি এনজার্ক পেয়েছিলে, যেটা গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য খুবই প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ। তুমি আইকোর পেয়েছিলে, তুমি আলবার্টা ইনজেনুইটি পেয়েছিলে, তুমি মাইটাক্স স্কলারশিপ পেয়েছিলে। তো একটা তো হচ্ছে আমি জানি তুমি অসম্ভব মেধাবী, তোমার রেজাল্ট অনেক ভালো, তোমার অনেকগুলো পাবলিকেশনস ছিল। তারপরও মানে রিসার্চ ফুলি ফান্ডেড গ্র্যাজুয়েট স্টাডিজ করতে, যেমন আমরা অনেকেই টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে তারা পড়াশোনাটা শেষ করে, কিন্তু অনেকেই এই প্রেস্টিজিয়াস স্কলারশিপগুলি পায় না বা হয়তো ভালোভাবে জানে না যে কি করে এই স্কলারশিপগুলি পাওয়ার জন্য নিজেকে একজন কম্পিটিটিভ কন্টেস্ট্যান্ট হিসেবে রেজুমে বিল্ড করতে হয়। তো আজকে যেহেতু তোমাকে পেয়েছি, তুমি সবগুলি পেয়েছো, তুমি এখন একটু বলো যে কিভাবে এর জন্য তুমি নিজেকে তৈরি করেছিলে বা তোমার অ্যাপ্লিকেশনে তুমি কোন কোন জিনিসগুলি হাইলাইট করেছো এবং কিভাবে নিজেকে প্রেজেন্ট করেছিলে স্কলারশিপ অ্যাপ্লিকেশনে। থ্যাংক ইউ রোশন। সরি, তুমি একটু বেশি বলে ফেলছো যে সবগুলো পেয়েছি। সবগুলি পেয়েছো তুমি? আসলে তা না। হ্যাঁ, আমি মনে করি আমি খুবই লাকি স্কলারশিপের ব্যাপারে। অ্যাকচুয়ালি অলসো আমি আসলে এফোর্ট দিয়েছি স্কলারশিপের ব্যাপারে, মানে কোন স্কলারশিপ অ্যাভেলেবল অ্যান্ড কেমনভাবে অ্যাপ্লাই করলে পাওয়া যায়। যেটা বলছিলে যে হ্যাঁ, আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে আন্ডারগ্র্যাড করছি প্লাস মাস্টার্স। সেই সময় তো আমাদের সময় তখন ছিল যে 3 years অনার্স অ্যান্ড 1 year মাস্টার্স। সো আফটার দ্যাট আমি অলসো রাজশাহী ইউনিভার্সিটিতে জয়েন করি লেকচারার হিসাবে। অ্যান্ড তখন থেকে আমার মানে হায়ার স্টাডিজের একটা ইচ্ছা ছিল। সো আমি অ্যাপ্লাই করতেছিলাম বিভিন্ন ইউনিভার্সিটিতে, মানে স্পেশালি কানাডায়। অ্যাকচুয়ালি ইতিমধ্যে আমার বিয়েও হয়েছে, সুতরাং যেহেতু আমার হাজব্যান্ড কানাডায় থাকে, তো আমি কানাডিয়ান ইউনিভার্সিটিগুলোতেই ট্রাই করছিলাম। সো ইউনিভার্সিটি অফ নর্দার্ন ব্রিটিশ কলম্বিয়া, অ্যাকচুয়ালি ওইখানে আমার হাজব্যান্ড তখন ছিল, সেই জন্য আমি ওই ইউনিভার্সিটিতে লেখালেখি শুরু করি। তো প্রথমে স্টেপ যে একটা প্রফেসরকে মানে রাজি করানো যে আমি মাস্টার্স করতে চাই, তার আন্ডারে থিসিস করব। তো যখন একজন প্রফেসর পেলাম যে আমার রেজুমে দেখে ইন্টারেস্টেড হলো, যেহেতু আমি বাংলাদেশেও মাস্টার্স করেছিলাম, তো আমার কিছু রিসার্চ এক্সপিরিয়েন্স ছিল। আমি থিসিস বেস মাস্টার্স করেছিলাম। এনিহাউ, যখন আমি অ্যাপ্লাই করলাম, তখন তো আমি জাস্ট মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করলাম। অ্যান্ড অ্যাপ্লিকেশনে থাকে যে ওকে তুমি টিএ চাও, আরএ চাও আর স্কলারশিপ, তো ওগুলো আমি জাস্ট ক্লিক করে গেছি যে সব যে ফান্ডিং অ্যাভেলেবল আমি চাই। কিছুদিন পরে আমি যখন মানে অ্যাকসেপ্টেন্স লেটার পেলাম, তখন আমি পেলাম
টিএ এবং আরএ সহ, টিচিং অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ সহ। তাতে আমি অনেক খুশি। আমি প্রথমত আমি অ্যাকসেপ্টেড হয়েছি, তারপরে আমি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পেয়েছি। তার কিছুদিন পরে আমি গ্র্যাজুয়েট এন্ট্রান্স স্কলারশিপের একটা চিঠি পাই। তখন তো আমি আরো খুশি যে আমি অ্যাপ্লাই করিনি, মানে ওটা কিন্তু আসলে ওভাবে আমি এক্সপ্লিসিটলি বলিনি বা অ্যাপ্লাই করিনি। এটা বেসড অন মাই রিসার্চ এক্সপিরিয়েন্স অ্যান্ড বেসড অন মাই মেবি জিপিএ, এভরিথিং, অ্যান্ড অলসো দ্যাট টাইম I was like a lecturer in university, so maybe all they consider. So I entrance scholarship পেলাম। তো আমার তো খুবই, মানে তখন তো খুশি, দেখো এখানে এসে কাজ শুরু করলাম। কাজ শুরু করার পরে মানে কোর্স ওয়ার্ক তো ফার্স্ট সেমিস্টার কোর্স ওয়ার্কই থাকে। ফার্স্ট সেমিস্টার শেষের পরে তখন আমার সুপারভাইজার আমাকে বলল যে ওকে, যখন আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করি তখন আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম, তখন আমার পিআর হয়নি। এখানে আসার পরে আমার পিআর হলো এবং পার্মানেন্ট রেসিডেন্সি। তখন আমার প্রফেসর আমাকে বলল যে অনেক ধরনের স্কলারশিপ আছে, শুধু সিটিজেন এবং পিআরদের, ইটস নট অ্যাভেলেবল ফর দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তো আমাকে বললো যে তুমি একটু দেখো কোনো কিছু, বিকজ তোমার তো ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট ভালো হয়েছে, দেখো তুমি হয়তো, আর তুমি যেহেতু এন্ট্রান্স স্কলারশিপ পেয়েছো। তো তখন আমি এনসার্ক দেখলাম, এনসার্কের একটা স্কলারশিপ আছে সিজিএস, যেটা হলো মাস্টার্স স্টুডেন্টের জন্য, দ্যাট ইজ অনলি ফর দ্য মানে পার্মানেন্ট রেসিডেন্ট অর সিটিজেন। তো আমি কিন্তু ওটা ডেডলাইন তখন চলে গেছিল মাস্টার্সের জন্য আমার যে পর্যায়ে। তখন there was another scholarship, it's called NSERC IPS, Industrial Postgraduate Scholarship, under NSERC. বাট এটার ক্রাইটেরিয়া একটু ডিফিকাল্ট ছিল, যে তোমাকে একটা কোম্পানি পেতে হবে, সেখানে তোমাকে কাজ করতে হবে, তারা হায়ার করলে তারা যে তোমাকে ফান্ডিং দিবে, দেন গভর্নমেন্ট ম্যাচ করে দিবে হাফ অ্যান্ড হাফ করে। সো দ্যাট ওয়াজ ডিফিকাল্ট, বাট আমার সুপারভাইজার ছিলেন ডক্টর চ্যাং, বাট সে খুবই অপটিমিস্টিক ছিল, সে বলছে গো ফর ইট, ইউ ক্যান ডু ইট। সো আমি তখন সবাই লেখা শুরু করলাম বিভিন্ন কোম্পানিতে, ইমেল। আর যে ইউনিভার্সিটি অফ নর্থ ব্রিটিশ কলম্বিয়া ইজ ইন প্রিন্স জর্জ, একটা ছোট সিটি, ওখানে এরকম আইটি রিলেটেড রিসার্চ অর মানে আইটি কোম্পানি তেমন ছিলই না। হ্যাঁ, বা তখন আমার আসলে এটাতে আমাকে অনেক এফোর্ট দিতে হয়েছে, আমি পার্সোনালি গিয়েছি কোম্পানিতে। তারপরে কেবল আসার মানে 3 মাস পরে, ইট ওয়াজ নট 3-4 মাস পরে, ইট ওয়াজ ডিফিকাল্ট, অ্যান্ড দেন ইমেল করছি, ফাইনালি আই গট এ কোম্পানি। ওরা এগ্রি করলো যে ঠিক আছে তোমাকে আমরা হায়ার করবো, বিকজ ওদেরকে খুব অল্প মানি পে করতে হবে, আর গভর্নমেন্ট বাকিটা দিবে, ইনসার্ট দিবে। সো এনি হাউ, সো আমি অ্যাপ্লাই করলাম and পেলাম, and that was the first step, you know, and it was very difficult in the sense like I had to put lots of effort, but at the end মানে এটা অ্যাকচুয়ালি এই এফোর্ট দেওয়াটার জন্যই আমার পরবর্তী স্কলারশিপগুলো আমি মনে করি যে আমি পরবর্তীগুলো আমার জন্য অনেক ইজি হয়ে গিয়েছিল। আচ্ছা, একটা তো আমরা বলি যে মানি বিগেটস মানি, স্কলারশিপ বিগেটস স্কলারশিপ। তো এখন তাহলে আমি যদি একটু ক্লারিফাই করি যে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তাদের জন্য হচ্ছে এখানে গ্র্যাজুয়েট স্টাডিজ করতে হলে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ এবং টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও পায়, এবং যারা এখানকার কেনেডিয়ান সিটিজেন অথবা পার্মানেন্ট রেসিডেন্ট তারাও পেতে পারে। কিন্তু কিছু স্কলারশিপস আছে যেগুলো শুধু এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট এবং সিটিজেনরা অ্যাপ্লাই করতে পারে, তার মধ্যে এনসার্ক ছিল একটা। যদিও এনসার্ক সিজিএস যেটা, সেটা শুধু পার্মানেন্ট রেসিডেন্ট অর সিটিজেনদের জন্য, বাট আইপিএসটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ওপেন ফর এভরিবডি। বাট ওটার মেইন ডিফিকাল্টি ওয়াজ দ্যাট তোমাকে একটা কোম্পানি পেতে হবে এবং তার সঙ্গে অ্যাফিলিয়েশন, তার সঙ্গে কাজ করতে হবে, তোমার রিসার্চটা এখানে অ্যাপ্লাই করতে হবে, এবং তোমার রিসার্চ প্রপোজালও বেসড অন দ্যাট হতে হবে, তাদের কাছে রিলেভেন্ট হতে হবে। হ্যাঁ, রিলেভেন্ট হতে হবে। সো এটার জন্য এটা ভেরি ডিফিকাল্ট, বাট এটার চান্স ভেরি হাই। তুমি যদি একটা কোনো কোম্পানি যদি তোমাকে সুযোগ দেয় তাদের সাথে কাজ করার জন্য, তাদের পে করার জন্য, আমার মনে হয় যে এটার চান্স ভেরি ভেরি হাই। আচ্ছা, তুমি শুরুই করেছিলে এনসার্ক আইপিএস দিয়ে, which was a very prestigious scholarship for sure. এরপরে তুমি আরো অনেকগুলি স্কলারশিপ পেয়েছো, সেগুলির কথা একটু বলো।
আচ্ছা, যখন আমি এনসার্ক আইপিএস পেলাম সেটা ছিল আমার মাস্টার্স প্রোগ্রামের জন্য। তারপরে যখন 1 year, অ্যাকচুয়ালি আফটার 1 year অফ মাই মাস্টার্স প্রোগ্রাম, তখন আমি চিন্তা করছি যে ওকে আমি পিএইচডি করব। আমার প্রফেসর খুব হেল্পফুল ছিল। উনি আমাকে বললো যে পিএইচডির জন্য যেসব স্কলারশিপ অ্যাভেলেবল আছে তুমি দেখতে পারো এখন থেকে। তখন আমি দেখা শুরু করলাম। ফর দ্য পিএইচডি অলসো দ্য এনসার্ক স্কলারশিপ তখন অ্যাভেলেবল। সেটাও that NSERC is also available for international student and also permanent resident and other. আমার মনে হয় যে শুধু মাস্টার্সটাই, বিকজ মাস্টার্স ওরা রিক্রুট করতে যায় ক্যানেডিয়ান গ্র্যাজুয়েটদের, হয়তো বা সেই জন্য জানি না। তারপরে যাই হোক, ফর দ্য এনসার্ক পিএইচডির জন্য সেটা আমি প্রিপেয়ার করা শুরু করে দিলাম। আচ্ছা, শুরু করার জন্য এটাতে অলরেডি আমার কিছু পাবলিকেশন হয়ে গেছে। আমার জিপিও তখন ভালো ছিল। তো সেই জন্য আমার প্রফেসর বললো তুমি শুরু করে দাও অ্যাপ্লিকেশন। তো আমি অ্যাপ্লিকেশন করা শুরু করে দিলাম। আমি কিন্তু পিএইচডি কোনো প্রোগ্রামে তখন অ্যাপ্লিকেশন করিনি, তার আগেই অ্যাপ্লিকেশন করা যায়। স্কলারশিপের জন্য আগে অ্যাপ্লাই করা শুরু করেছিলাম, করা যায়। তা অ্যাপ্লিকেশন করা শুরু করলাম। করার পরে আমি পেয়েও গেলাম at the end of my master's program। তো এটা কন্ডিশনাল যে তোমাকে পিএইচডি করলে তুমি স্কলারশিপটা নিতে পারবে, and 3 years এর জন্য সে পিএইচডি স্কলারশিপ, এনসার্ক পিএইচডি স্কলারশিপ। তারপরে আমি তখন চিন্তা করছি যে আমি কোন ইউনিভার্সিটিতে যাব। আমি শর্টলিস্ট করছি দুইটা, যে একটা হচ্ছে ইউবিসি, একটা ইউনিভার্সিটি অফ আলবার্টা, বিকজ আমি তো প্রিন্স জর্জে ছিলাম, তো ওখান থেকে কাছাকাছি। হ্যাঁ, ওয়েস্টার্ন কানাডাতে থাকতে চাই, অ্যান্ড অলসো আমার ইনলস ফ্যামিলি অ্যান্ড এভরিবডি দিস সাইড। তখন অ্যানাদার থিং যেটা আমি দেখলাম যে তখন ইউনিভার্সিটি অফ আলবার্টা টু অ্যাট্রাক্ট মোর গ্র্যাজুয়েট স্টুডেন্ট, ওরা তখন অ্যানাউন্স করছে যে কারো যদি এনসার্ক থাকে they will double up the money through the I-Core scholarship, and there is another Walter Jones some funding, so they will double up the scholarship. So তখন আমি মোটামুটি ডিসাইডই করে ফেললাম যে আমি ইউনিভার্সিটি অফ আলবার্টাতে যাব। And also আমার রিসার্চ এরিয়া AI related research is a very good university. The AI faculty department like AI lab is very খুবই বিখ্যাত, হ্যাঁ, আলবার্টার। সেই জন্য তখন আমি ডিসাইড করলাম ওকে ইউনিভার্সিটি অফ আলবার্টা। অ্যান্ড এটা কি সুবিধা জানো, যে স্কলারশিপ পেলাম, শুধু ফান্ডিং না, যখন আমি লিখছি প্রফেসরদের যে আমি পিএইচডি করতে চাই, তো এনি অফ প্রফেসর, বিকজ দে ডোন্ট হ্যাভ টু পে দ্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, আমার ওন মানি নিয়ে আমি আসছি গভর্নমেন্ট থেকে। তো আমার জন্য খুব ইজি হয়ে গেল পাওয়া এখানে। একটা প্রফেসরকে কয়েকজন প্রফেসরকে লিখলাম, কয়েকটা রেসপন্স পেলাম, তার মধ্যে যেটা একটু আমার রিসার্চ ফিল্ডের সাথে মিলে আমি সেভাবে চুজ করলাম একজন প্রফেসর। তারপরে তো আসলাম পিএইচডির সময়, তো ওটা 3 years এর ছিল। এর ভিতরে আবার অনেক জিনিস চেঞ্জ হয়েছে। একটা জিনিস চেঞ্জ হয়েছে যে আমার সুপারভাইজার, মেবি আমি পরে সেটা বলছি। 1.5 years পরে আমার সুপারভাইজার চেঞ্জ হলো। তখন আমি আবার একটা নতুন ল্যাবে কাজ শুরু করলাম। প্রথমে আমি স্টার্ট করছিলাম কম্পিউটার গ্রাফিক্সে, দেন আমি শুরু করলাম আবার সিনক্রুড রিসার্চ ল্যাব। সেখানে আমি অন্য একটা প্রফেসরের সাথে কম্পিউটার ভিশনে কাজ শুরু করলাম। দেন আফটার 3 years যখন আমার এনসার্ক শেষ হয়ে যাওয়ার আগে, তখন যে there is another scholarship for Alberta Ingenuity. But this scholarship is just targeting the people who are doing research related to the Alberta's benefit, like economy or technology. So Alberta energy sector. Energy sector, anything related to so the benefit of the Alberta. তো আমি তো যেহেতু সিনক্রুড রিসার্চ ল্যাব, which is the
Syncrude is one It's of a the very big, big company. yeah, oil and sand company হ্যাঁ। in Alberta. So আমার জন্য এটা ইজি হয়ে গেল যে আমার রিসার্চ ইজ অলরেডি রিলেটেড টু দ্য Alberta's oil sand. বিগেস্ট ইন্ডাস্ট্রি। Yeah, oil industry. So তখন আমি অ্যাপ্লাই করলাম Alberta Ingenuity আচ্ছা and I got it for next 2 years. আচ্ছা So yeah, that is all about the PhD. আচ্ছা তুমি শুধু study. দুটা স্কলারশিপের কথাই বললে হ্যাঁ হ্যাঁ এনসার্ক আইপিএস, এনসার্ক পিএইচডি স্কলারশিপ এবং আলবার্টা ইনজেনুইটি। আমি জানি তুমি এর সঙ্গে আরো ছোট ছোট কিছু স্কলারশিপও পেয়েছিলে। হ্যাঁ। আচ্ছা সেগুলি যদি নাও বলি, তারপর তুমি পোস্ট ডক্টরাল ফেলোশিপে যে স্কলারশিপটা পেয়েছিলে সেটার জন্য তুমি কিভাবে সেটা কিভাবে পেলে? আচ্ছা, একটা কথা আমি এখানে বলে রাখি যে পরবর্তী যে স্কলারশিপগুলো আমি পেয়েছি এগুলো অ্যাকচুয়ালি খুব আমার কাছে মনে হয়েছে যে এটা আমি খুব ইজিলি পেয়ে গেছি। মনে হয় ওরা কাউন্ট করে যে তুমি ওকে প্রিভিয়াসলি এনি স্কলারশিপ পেয়েছো কিনা। প্রথম স্কলারশিপটার জন্য তোমাকে অনেক বেশি এফোর্ট দিতে হয়েছিল। এরপর যেহেতু তোমার স্কলারশিপ ছিল, তুমি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ হয়তো করতে হয়নি, তুমি রিসার্চ অনেক বেশি পুরো সময়টা তুমি রিসার্চে দিয়েছিলে। তারপর তোমার জিপিএ ভালো ছিল, তোমার পাবলিকেশনস ছিল এবং একের পর এক তোমার রিসার্চটাকে তুমি সেরকম রেলেভেন্ট রাখতে পেরেছিলে যেখানে ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েশনের জন্য। সবকিছু মিলিয়ে তুমি স্কলারশিপে এতগুলি প্রেস্টিজিয়াস স্কলারশিপ তুমি পেয়েছিলে। এবার তোমার মাইটাক্স স্কলারশিপের কথাটা বলো। মাইটাক্স অ্যাকচুয়ালি পোস্টডকের সময় পেয়েছিলাম। আচ্ছা পোস্টডকের ক্ষেত্রে তো খুব বেশি পোস্টডক তো কাইন্ড অফ জবই, হ্যাঁ ওই সময় খুব বেশি যে স্কলারশিপ অ্যাভেলেবল ছিল, এনসার্কেরও একটা ছিল। যাই হোক, আমি যখন আমি অ্যাপ্লাই করলাম পোস্টডকের জন্য, সো আমার প্রফেসর অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি অফ অটোয়ার আচ্ছা এবং উনি কাজ করতেন অটোয়া হসপিটাল রিসার্চ ইনস্টিটিউটে। সো bioinformatics এর পরে, and at one point he had a project related to the computer vision or image processing. তখন সে আমাকে হায়ার করার পরে চেরি ফান্ডিং দেয়। আমি ওখানে যাওয়ার পরে তখন আমি আবার স্টার্ট করি, বিকজ আমার মনে হয়েছে যে আমি যখন ফার্স্ট টাইম আমি যখন পেলাম, তারপরে আসলে আমার আত্মবিশ্বাস বেড়ে গেছে, অ্যান্ড অলসো আমি বুঝে গেছি যে আসলে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। অ্যান্ড সো আমি ওখানে যে আবার খুঁজতে থাকলাম, আমি মাইটাক্স এলিভেটটা পেলাম, মানে এই স্কলারশিপের অপশনটা দেখলাম। তখন আমি আমার প্রফেসরকে বললাম যে আমি এটাতে অ্যাপ্লাই করতে চাই। তখন আমার প্রফেসর বললো, ওকে ইয়া ইটস ভেরি কম্পিটিটিভ, ইফ ইউ ওয়ান্ট টু ইউ ক্যান অ্যাপ্লাই। হ্যাঁ, সো প্রত্যেকটি স্কলারশিপের আগেই সবাই মানে আমাকে শুধু আমার মাস্টার্সের সুপারভাইজার খালি আমাকে এনকারেজ করতো, বাট অন্য সুপারভাইজার খালি ভাবতো দিস ভেরি কম্পিটিটিভ। হ্যাঁ, বাট ইয়া আমি অ্যাপ্লাই করলাম, আমি প্রপোজাল লিখলাম, সুপারভাইজার হেল্প করলো, তারপরে অ্যাপ্লাই করলাম, এটা পেয়ে গেলাম। অ্যান্ড যখন আমি পেয়ে গেলাম তখন আর সুপারভাইজারকে তোমাকে পে করতে হলো না, সুপারভাইজারও খুশি। সো পোস্টডকটা ছিল 2 বছরের জন্য, কিন্তু 3 বছর আমি করছি যেহেতু আমার ফান্ডিংও ছিল। এই তো আসলে আমি এটাও মনে করি যে আমি খুবই ব্লেসড অ্যান্ড লাকি এই স্কলারশিপের ব্যাপারে। আমার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল একাডেমিয়াতে, এবং একাডেমিয়াতে থাকার জন্য তোমার যা যা লাগবে সবকিছুই ছিল। এবং আমার মনে হয় তোমার মাস্টার্সের প্রফেসর তোমাকে পর্যায়ে ইনভাইটও করেছিল তাদের ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি পজিশনে অ্যাপ্লাই করার জন্য। কিন্তু তুমি এখন কাজ করছো গভর্নমেন্ট অফ ক্যানাডা রেভিনিউ এজেন্সিতে রিসার্চ অ্যান্ড টেকনোলজি অ্যাডভাইজার হিসাবে। এখন ক্যারিয়ার অপশনস বাছাই করতে গিয়ে কি কি অপশনস তোমার ছিল এবং তুমি কি ভেবে তোমার ক্যারিয়ার বাছাই করেছিলে? থ্যাংক ইউ রোশন। অ্যাকচুয়ালি তুমি যখন এই কথাগুলো বলছো, হ্যাঁ আমার তখন অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। আসলে হ্যাঁ, স্টার্ট করছি যে একাডেমিয়াতে লেকচারার হিসেবে জয়েন করছিলাম রাজশাহী ইউনিভার্সিটি। দেন আই এনজয়েড ইট, লাইক 3 ইয়ার্স ছিলাম। তখন খুব ভালো লাগছিল। আবার যখন এখানে আসছি মাস্টার্স করছি, তখনও আমি মানে ফুললি ডিভোটেড ছিলাম রিসার্চে। একটা পর্যায়ে যখন আমি মানে মাস্টার্সের শেষের দিকে আমার প্রথম
সন্তান হয়, তারপরে পিএইচডিতে শেষের দিকে তখন আমার দ্বিতীয় মেয়েটা হয়। তখন এই দুইটা ছোট বাচ্চা নিয়ে একটু আমার তো সেম থিং, তোমারও আমি জানি, তখন লাবিবা মালিহারা ছোট ছিল। তো আমার দুই বাচ্চা নিয়ে আসলে মানে রিসার্চে, স্পেশালি কম্পিউটার সায়েন্সে, ইউ হ্যাভ টু বাই অল দ্য টাইম আপ টু ডেট। মানে কি হচ্ছে, কোথায় হচ্ছে, কি নতুন ফিল্ড আসতেছে, নতুন এরিয়া অফ দ্য রিসার্চ আসতেছে, সব কিছু তোমাকে জানতে হবে। অ্যান্ড ইটস ভেরি it's growing so fast. Actually, faster than any other field. any other field in science and technology, or even in engineering. So it was difficult at one time. আমার কাছে অনেক আমি আসলে অনেক বেশি মনে হচ্ছিল আমি ক্লান্ত হয়ে যাচ্ছি দুইটা মেনটেন করতে। তারপরে তো তারপরেও আমি ভাবছিলাম ওকে পোস্টডক করে একটু সময় নিই, তারপরে আমি অ্যাপ্লাই করব একাডেমিয়াতে। তার পোস্টডকে তো আমি করতে গেলাম অটোয়াতে। সো অটোয়া তুমি জানো যে এটা একটা গভর্নমেন্ট হাব। সো যখন অটোয়াতে গেলাম দেখলাম যে আমার অনেক ফ্রেন্ড যাদের সাথে বাঙালি বলো আর যারা ওইখানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিস আছে, অনেকেই দেখলাম যে গভর্নমেন্টে জব করে অ্যান্ড দে আর ভেরি স্যাটিসফাইড। And it's a kind of city type, ওরা laid back, people are very nice. তখন আমার খালি মনে হলো যে দেখি তো সবসময় তো রিসার্চই করছি, দেখি গভর্নমেন্টের জবগুলো কেমন হয়। বাট অ্যাজ এ রিসার্চার যখন আমাদের হায়ার এডুকেশন হয়ে যায়, লাইক এ পিএইচডি, দিস কাইন্ড অফ এডুকেশন, তখন আসলে খুব বেশি অপরচুনিটি থাকে না এইসব লাইক গভর্নমেন্ট জব বা দিস ফিল্ডে। তখন আর স্পেশালি কম্পিউটার সায়েন্স পিএইচডি কতগুলো, তাও আমি সার্চ করা শুরু করলাম, দেখি কি ধরনের অপরচুনিটি অ্যাভেলেবল আছে। তারপরে তো এই অ্যাকচুয়ালি দুইটা জবে আমি মনে হয় অ্যাপ্লাই করছিলাম। সো একদম ডাইরেক্ট আমার রিসার্চ রিলেটেড কিছু পেলাম না, যে একদম যে কম্পিউটার ভিশনে আমি কাজ করছি, তখনও তেমন আমি কোনো পজিশন পাইনি। তো বাট দিস ইজ দ্য পজিশন সিআর এর ভিতরে, রিসার্চ অ্যান্ড টেকনোলজি অ্যাডভাইজার পজিশনে আমি অ্যাপ্লাই করলাম। জাস্ট আমার কাছে মনে হলো যে, আর হ্যাঁ, গভর্নমেন্টে যখন আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলছি, আমি দেখছি দে হ্যাভ এ ভেরি গুড ওয়ার্ক লাইফ ব্যালেন্স। দ্যাট ইজ দ্য লাইক ওয়ান অফ দ্য বিগ ফ্যাক্টর দ্যাট টাইম, বিকজ আমার at one point দুইটা বাচ্চা নিয়ে সামটাইমস খুব বেশি আমার কাছে ওভারওয়েলমিং লাগতো সবকিছু। তখন you put your children before your career. Yeah, that is maybe you can say that, but আমি অলসো চাইছিলাম যে সবকিছু সুন্দরভাবে হোক, শুধু একদিকে বাচ্চা রেখে সবসময় ডিভোটেড রিসার্চে অ্যাকচুয়ালি আমি স্পেন্ড করতে চাইছি মোর টাইম উইথ মাই ফ্যামিলি। আমি তখন বললাম লেটস ট্রাই, তারপরে জবে অ্যাপ্লাই করলাম। অ্যান্ড আমার অটো তো ভালোই লাগছিল, ভাবছিলাম যে অটোয়াই থেকে যাবো, বাট ওরা অফার করলো এই সাইডে। তখন আমি তো বললাম আচ্ছা, আমি অ্যাকচুয়ালি দে অফার মি ইন ক্যালগারি, বাট আমি তখন বললাম না, তুমি যদি অ্যাডমিন্টনে আমাকে এই পজিশন দাও তাহলে আমি যেতে পারি। আমার মনে আছে ইন্টারভিউ বোর্ডে আমাকে বলতেছে যে why Calgary is better than Edmonton. Calgary is much better. I don't know, for me it is University of Alberta better. Yeah, সেই জন্য আমি বললাম না, আমার friends families everybody live there, so আমি ওখানে চিনি, Edmonton is my home. Yeah, that's what I told them. তো ওরা খুব সারপ্রাইজ হলাম, ক্যালগারি যেতে চাচ্ছি না, এডমিন্টন যেতে চাচ্ছি। তারপরে যাই হোক, আমি এখানে তো অফার করলো। তা প্রথমে জব আমি আসলে খুবই খুশি হয়েছিলাম যখন এই জবের অফারটা পেয়েছিলাম, বিকজ দিস ইজ নট কমপ্লিটলি রিকোয়ারমেন্ট ছিল যে তোমার হায়ার স্টাডিজ থাকতে হবে ইন কম্পিউটার সায়েন্স অর এনি ফিল্ড অফ দ্য সায়েন্স। কিছু ফিল্ড ছিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আদার এরিয়া। সো আমার ওটা আমার কোয়ালিফিকেশনের সাথেও মিলে গেল, প্লাস যাই হোক সেই জন্য আমি প্রথমত অ্যাপ্লাই করা। যখন জয়েন করলাম তখন আমি আসলে জবটাকে অনেক পছন্দ করলাম। ইট ওয়াজ চ্যালেঞ্জিং অ্যাট দ্য বিগিনিং, বাট slowly it is now become more easier, and I also enjoyed part of this job. আমি ভিজিট করি কোম্পানি, দেখি তাদের রিসার্চ ওয়ার্ক, অ্যান্ড যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স, আমি মেনলি আইটি কোম্পানিগুলোর সাথে কাজ করি। সেজন্য আমি নতুন নতুন তাদের রিসার্চ দেখতে পারি, ইনোভেশন, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এটা সো এক্সাইটিং।
মিথ্যা বলবো না যে আমি মিস করি আমার নিজের রিসার্চ। আমি যখন রিসার্চ করতাম পাবলিকেশন করতাম, অ্যাকসেপ্ট হতো যখন যেতাম বিভিন্ন দেশে, দ্যাট পার্ট আমি খুবই মিস করি। মানে বাট সবকিছু তো আর একসাথে হয় না, তোমাকে একটা জিনিস হয়তো কোনটা তোমার প্রায়োরিটি সেটা তোমাকে বুঝতে হবে। তো সেই জন্যই আসলে গভর্নমেন্টে আসা, অ্যান্ড অ্যাকচুয়ালি আই এম হ্যাপি উইথ দিস জব। সেই ওয়ান্স এ সায়েন্টিস্ট অলওয়েজ এ সায়েন্টিস্ট, আমিও খুব বেঞ্চওয়ার্ক মিস করি, আমি জানি। কিন্তু আবার একই সাথে যে যে জব যেটা আমার ব্রেড এন্ড বাটার, ওইটাও আমার কাছে মনে হয় যে সকাল থেকে সন্ধ্যা অবধি এই কাজটাই করি, এবং এটাই এখন আমাদের আইডেন্টিটি হয়ে গেছে না রে? আসলে আচ্ছা বন্যা, তুমি তো কম্পিউটার সায়েন্টিস্ট, এখন কম্পিউটার সায়েন্স এরিয়াটা কিন্তু অনেক ডাইভার্স। এটা একদম শুরুতে যেমন আমরা জানতাম যে ধরো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ভার্সেস কম্পিউটার সায়েন্স, হার্ডওয়্যার ভার্সেস সফটওয়্যার, প্রোগ্রামিং ভার্সেস নেটওয়ার্কিং, এখন আবার খুব বাজ ওয়ার্ড যেটা আমরা শুনি যে রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং। তো এখন তোমার রিসার্চটা, আমি শুধু এইটুকু জানি যে তুমি ইমেজ প্রসেসিং এবং এআই নিয়ে কাজ করেছিলে, তোমার রিসার্চটা সম্পর্কে আরেকটু ডিটেইলে যদি বলো। আচ্ছা, আসলে বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়, মেবি একদম প্রথম থেকেই অল্প অল্প করে আমি বলার চেষ্টা করছি। সো বলছি যে যখন আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ছিলাম তখন, মানে যখন আমি পড়াশোনা করছি, আমি তো মাস্টার্স করছি, 1 ইয়ার মাস্টার্স, তখনই থিসিস বেসড মাস্টার্স ছিল, অ্যান্ড আমার থিসিসটা ছিল ইমেজ কম্প্রেশন, সো ইমেজের উপরে। সো ইমেজ কম্প্রেশন মানে তো বুঝো যে জেপেগ, লাইক আমরা কিভাবে কম্প্রেস করে যে ফাইলের সাইজটা ছোট করা। হ্যাঁ, দেন ইমেজ দ্যাট টাইম এটা হচ্ছে বিগ প্রবলেম ছিল যে সেন্ডিং এ পিকচার বা ইমেল লাইক বড় হয়ে। এখন তো অনেক কম্প্রেশন টেকনিক আসছে, তখন জিপ ফোল্ডার জিপ করে পাঠাতাম। আচ্ছা আচ্ছা। তে এখন আর না, লাইক বিভিন্ন আগে ছিল বিএমপি ফরম্যাট, তোমার মনে আছে কিনা জানি না, একটা পিকচার যখন আমরা সেভ করতাম বিএমপি ফরম্যাট, পিএনজি, তারপরে জেপেগ আসলো, এরকম। তখন ওই সময় এই রিসার্চটা মানে তখন খুব দ্যাট টাইম প্রবলেম। তখন আমরা স্টার্ট করছি, আমিও স্টার্ট ওয়ার্কিং করতে শুরু করলাম ইমেজ কম্প্রেশনের উপরে। অ্যান্ড আমার ওই বাংলাদেশে যে রাজশাহী ইউনিভার্সিটির যে থিসিসটা ইমেজ কম্প্রেশনের পরে, অ্যান্ড যখন আমি এখানে আসলাম মাস্টার্স করলাম ডক্টর চাইনের আন্ডারে, তখন সে আমাকে এনকারেজ করতেছে, তার এরিয়া হচ্ছে ডাটা মাইনিং ছিল, ডেটা মাইনিং। সো ডেটা মাইনিং এ আমি স্টার্ট করলাম কাজ করা, that is extracting information retrieval, extracting relevant information from big collection of the data or big collection of documents, similar to the search engine, Google search engine, আমরা সার্চ করে কোন একটা ইনফরমেশন লাইক মিলিয়ন অফ ডকুমেন্টস থেকে বের করি, তাই না? তখন আবার ওই ফিল্ড মানে খুব রিসার্চের ইমার্জিং ছিল। তো আমি শুরু করলাম, বাট আমার সবসময় কাইন্ড অফ ফ্যাসিনেশন ওয়ার্ক উইথ ইমেজ। সো একটা কোর্স নিয়েছিলাম মাস্টার্স প্রোগ্রামের সময়, তখন সেই কোর্স আমার সুপারভাইজার আন্ডারে না, আরেকটা প্রফেসরের সাথে, সেখানে একটা প্রজেক্ট ছিল, মানে প্রজেক্ট মানে প্রত্যেকটা স্টুডেন্টকে নিজের প্রজেক্ট একটা করতে হবে, প্রজেক্ট করতে হবে। সেই প্রজেক্টে আমি যে ডাটা মাইনিং এর যে মেথডটা দিয়ে কাজ করছিলাম সেটা আমি অ্যাপ্লাই করে ইমেজ মাইনিং করার চেষ্টা করলাম। আচ্ছা। সো যখন আমি একটু ডিফারেন্ট, ইমেজ হচ্ছে প্যাটার্ন রিকগনিশন, দেন ইমেজ ফিচার এক্সট্রাকশন, ডিফারেন্ট কম্পোনেন্ট এখানে। ওটা খুব ভালোভাবে কাজ করলো, মানে এই মেথডটা ইমেজ মাইনিং এ। যখন আমার প্রফেসরকে দেখালাম, সে খুবই ইমপ্রেসড হয়ে গেল। তখন আমার মাস্টার্স থিসিসটা ইজ কম্বিনেশন ডেটা মাইনিং এন্ড ইমেজ মাইনিং এ আমি কম্বাইন করে আমার মাস্টার্স থিসিসটা করলাম। যখন আমি এখানে আসলাম, আমি আমার প্রফেসরকে বলে আসছিলাম যে আমি আসলে ইমেজ কম্পিউটার ভিশন লাইক ইমেজ প্রসেসিং, মেশিন লার্নিং, এগুলো কম্বিনেশনে কাজ করতে চাই। এবং আমার প্রফেসরও মোটামুটি সে মানে কনভিন্স ছিল যে আচ্ছা সে এই ফিল্ডে আমি কাজ করব, বাট তার ফিল্ড ছিল কম্পিউটার গ্রাফিক্স। সো আমাকে সে কাইন্ড অফ সবসময় মানে সেদিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আমি খুব একটা এনজয় করছিলাম না, বিকজ আমি মানে সেরকম কমফোর্টেবল না যতটা আমি
কম্পিউটার ভিশনে কমফোর্টেবল ফিল করছিলাম। সো অ্যাকচুয়ালি এক 1.5 বছর পরে আমি তাকে বললাম যে আসলে আমি এটা, বিকজ আমি যতই করতে চাই কম্পিউটার ভিশনের কাজ, আমার প্রফেসর মানে গ্রাফিক্সে মানে সেদিকেই ফোকাস। আমার একটা খুব ভালো অবশ্য পেপারও হয়েছে ওই কম্পিউটার গ্রাফিক্সে, 4D ভিজুয়ালাইজেশনের পরে কাজ করছিলাম, বাট স্টিল মানে আই ওয়াজ মিসিং মাই কম্পিউটার ভিশন। এনিহাউ 1.5 বছর পরে আমি একটা আমার প্রফেসর আমি চেঞ্জ করলাম এবং again I started working with computer vision field. And এই সময় আমি যে প্রফেসরের সাথে কাজ করতাম করা শুরু করলাম, সেই প্রফেসরটা তখন ইউনিভার্সিটি অফ আলবার্টার একটা কম্পিউটার সায়েন্সের একটা ল্যাব ছিল সিনক্রুড, মানে সেটা স্পন্সর সিনক্রুড মানে অ্যাফিলিয়েটেড অর সিনক্রুড যেটা সিনক্রুড রিসার্চ ল্যাব বলতো। সিনক্রুড অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি। সিনক্রুড তাহলে সেই ল্যাবটাকে ফাইন্যান্স করতো? ফাইন্যান্স করতো, হ্যাঁ, কিছুটা পার্শিয়ালি। হ্যাঁ, যারা জানে না, সিনক্রুড হচ্ছে আলবার্টার একটা ওয়ান অফ দ্য বিগেস্ট অয়েল এন্ড গ্যাস কোম্পানির যতগুলো আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি, এবং তারা একাডেমিয়ার মানে ইউনিভার্সিটিগুলোর সঙ্গে খুব ক্লোজলি কাজ করতো রিসার্চে, এবং তারা সেই সময় তাদের ফান্ডেড অনেক বড় বড় ল্যাবও ছিল ইউনিভার্সিটি অফ আলবার্টাতে। তোমার যেটা ছিল সেটা ওয়ান অফ দোজ। সিনক্রুড, হ্যাঁ। আচ্ছা, and then how we can apply like computer science or the IT for the oil and gas. তো তখন আমি শুরু করলাম ওখানে কাজ করা সিনক্রুডে। তো সিনক্রুডের ডিফারেন্ট প্রবলেম ছিল এবং বিভিন্ন স্টুডেন্ট ডিফারেন্ট প্রবলেমে কাজ করছিল। সো আমি যে প্রবলেমটাতে কাজ করা শুরু করলাম, সো the Syncrude oil and gas company. So what they do, actually, the oil sand. So they extract the oil sand from the ground and then put in the conveyor belt, and then that goes to the crusher. তারপরে সেই oil sand crush করে তারপরে ফার্দার স্টেপ আছে। আচ্ছা। এখন আলবার্টা টেম্পারেচার, উইন্টার টেম্পারেচার তো জানোই, যখন এটা খুব বেশি কোল্ড হয়ে যায় তখন ওই ওয়েল স্যান্ডগুলো ফ্রিজ হয়ে টুগেদার হয়ে তারা একটা বিগ লাম্প তৈরি করে। হ্যাঁ, আচ্ছা, এটা মানে যেখানে সেখানে এই লাম্প থাকতে পারে বিকজ ইটস ভেরি ফ্রিজিং কোল্ড। যখন এই লাম্প একটা ক্রাশারে পড়ে তখন আইদার ক্রাশার ভেঙে যেতে পারে অথবা ওদেরকে এটা বন্ধ করে স্টাক হয়ে যায়, তখন এটা বন্ধ করে ওদেরকে এটা তুলতে হয়, মেশিন ফিক্স করতে হয়। সো লাইক ফিউ আওয়ারের জন্য millions of dollars, $100,000 they lost করে। প্রসেসিং সবকিছু বন্ধ করতে হয়, সবকিছু বন্ধ করে রেখে ওটা করতে হয়। সো এটা $100,000 লস হয়। তখন ওরা চাইছে কোনো অটোমেটেড সিস্টেম আছে কিনা। ম্যানুয়াল সিস্টেম কি, মানে 24 আওয়ার দে লুকিং এট দ্য কনভেয়ার বেল্ট, যদি দেখে ওকে বলি, হ্যাঁ, তখন তারা বন্ধ করে কনভেয়ার বেল্ট তবে থ্রো করে। এটা তো আসলে ভেরি টাইম কনজিউমিং, প্লাস এটা 24 আওয়ার এটা তোমাকে একজন অপারেটর করতে হবে। হ্যাঁ, তখন আমাকে আমার প্রফেসর বললো ওকে তুমি কি এটা এই ধরনের এই প্রবলেমটা সলভ করার জন্য। তখন আবার চলে আসলো সেই ইমেজ আর ভিডিও। সো তারপরে ভিডিও ক্যামেরা উপরে মাউন্ট করা হলো কনভেয়ার বেল্টের উপরে। সো কন্টিনিউয়াস 24 আওয়ার ভিডিও নেওয়া হলো। তো সেই সব ভিডিও অ্যানালাইজ করা অটোমেটিক্যালি, হাউ অ্যানালাইজ অ্যান্ড ফাইন্ড দ্য লার্জ লাম্প, যখন ওই যে কনভেয়ার বেল্টের মধ্যে যাবে তখনই অটোমেটিক ডিটেক্ট করে জাস্ট অ্যালার্ম দিলে তখন ডিটেক্ট হয়। তখন তোমার 24 আওয়ার কোনো অপারেটর লাগলো না। হ্যাঁ, অ্যান্ড অট ইজ অ্যাকুরেট অ্যান্ড অলসো এফিশিয়েন্ট। সো এটাই হচ্ছে আমার কাজ ছিল। এটাও যদিও এটা কম্পিউটার ভিশন ইমেজ, বাট এটার অ্যাপ্লিকেশন ইজ অয়েল স্যান্ড। এটা তোমার পিএইচডি থিসিসের একটা বড়, এটা অ্যাপ্লিকেশন, আমার পিএইচডি থিসিস কাইন্ড অফ অ্যাপ্লিকেশন where I developed also machine learning algorithm. So, and this is the application where I applied this the algorithm I developed to this area. So so this is for the PhD, and then আমি যখন PhD শেষের দিকে তখন আমি তো পোস্টডক অ্যাপ্লাই করছিলাম। আমার পোস্টডক সুপারভাইজার সে হচ্ছে বায়োইনফরমেটিক্স তার রিসার্চ এরিয়া, বা তার কাছে একটা প্রজেক্ট আসে যেটা হচ্ছে যে মেডিকেল ইমেজ।
like microscopic image, cancerous cell আচ্ছা related to the cancerous cell. So সে আমাকে কন্ট্যাক্ট করে আমার মানে এক্সপেরিয়েন্স রেজুমি দেখে তখন তখন আমাকে মানে আমি যাই ওই মাইক্রোস্কোপিক ইমেজ অ্যানালাইসিসের জন্য। আচ্ছা এটাও কিন্তু ইমেজ আর ভিডিও। সো কি হলো যে তুমি হয়তো জানবা যে সেলে there is small like finger-like thing stick out from the cell. It's called filopodia. And এই filopodia গুলো হচ্ছে sense করে environment and also glide, the cells can glide through that filopodia. So এই filopodia উপরে নির্ভর করে যে cancerous সেলগুলোতে usually the number of filopodia increase and also the size of their filopodia. So সেটা also manual ছিল যে operator or the some biologists there মানে তারা মাইক্রোস্কোপে দেখে and count করে how many filopodia there are and what are the sizes. So it's time consuming. Although it was accurate, but it was kind of time consuming and also kind of what is that called? Tedious. হ্যাঁ so তখন আমাকে বললো যে অটোমেটিক ডিটেকশন করা যায় কিনা। So yeah, I did it. It was very interesting work, and I developed a tool. It is available online. It's called FiloDetect. তুমি যখন বললে তখন আমি না কালকে সার্চ করতে গিয়ে দেখলাম যে অনেক পেপার অ্যানোটেট করছে আমার সেই টুলটা। বা বিকজ আফটার পোস্টডক আমি তো এই ফিল্ডে চলে আসছি, তাই না? আমার আর দেখা হয়নি যে আসলে আমার রিসার্চের অ্যাপ্লিকেশন কিভাবে ইউজ হচ্ছে। তো আমি ফিউ পেপার দেখলাম যারা আমার FiloDetect ইউজ করছে এবং হ্যাঁ সাইট করছে and also like compare করছে আদার filopodia detection মানে টেকনিক or টুলের সাথে। So yeah, that's I did. So my my research career I pushed through like some way to work with the image. Like, but you always managed to stick to computer vision and that I enjoyed. So I'm still enjoying like when I see any company doing the similar work. It was very fascinating for me. আচ্ছা তুমি তো কম্পিউটার ভিশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইমেজ প্রসেসিং এই এরিয়াতে কাজ করেছো এবং এটার অ্যাপ্লাইড আসপেক্ট তুমি একটু বলেছো। তোমার অ্যাপ্লাইড আসপেক্ট ছিল সিনক্রুডের অয়েল অ্যান্ড গ্যাস প্রসেসিংয়ে এবং ক্যান্সারাস সেল ডিটেকশনেও তোমার এটা অ্যাপ্লাইড আসপেক্ট। এখন ধরো যারা অত ডিটেইল কম্পিউটার সায়েন্সের অ্যালগোরিদম লেভেলের ওই ডিটেইলটা যারা বুঝবে না, ধরো একেবারে আমাদের মা খালাদের বোঝার মতো করে যদি তুমি বলো যে তোমার রিসার্চটা আসলে কি ছিল। আচ্ছা আসলে হ্যাঁ কম্পিউটার ভিশন, তখন এসে কম্পিউটার ভিশন মেবি অনেকেই বুঝবে না কি বলতে চাচ্ছে কম্পিউটার ভিশনটা কি। এআই অনেকেই এখন জানে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাট কম্পিউটার ভিশন ইজ আ কম্বিনেশন অফ এআই অ্যান্ড ইমেজ প্রসেসিং, সো মেশিন লার্নিং অ্যান্ড ইমেজ প্রসেসিং টুগেদার। সো মানে যদি খুব সাধারণ মানুষের জন্য মানে কম্পিউটার ভিশন ইজ এভরিওয়্যার। ফর এক্সাম্পল সেলফ ড্রাইভিং কার, সো কি করছে, ভিডিও নিচ্ছে, ইমেজ নিচ্ছে, অ্যানালাইজ করছে ফর দ্য whether there is a pedestrian or light or any other vehicle or car there. So continuously doing based on the video or images, camera images. So that is one example. Another example is your phone. You are doing the face detection, unlock the phone using your face image. So that is another application. So it's everywhere. For example, your field, plant biology, doing that plant growth analysis, taking the video and disease detection, early disease detection. Then also like cell analysis, about plant cell analysis. So everywhere they're taking images and doing the things automatically, more accurately, efficiently and quickly. Also যে আমাদের সবার বাসায় সিকিউরিটি ক্যামেরা, দেখতেছে, ভিডিও নিচ্ছে, এনি সাসপিসিয়াস অ্যাক্টিভিটি অ্যানালাইজ করছে এআই, তোমাকে তুমি নোটিফিকেশন পাচ্ছ।
So every step of our life now, this computer has vision. this computer Yeah. vision. Exactly. আচ্ছা, এখন যদি ধরো তুমি তো তোমার ডিসিপ্লিন বেছে নিয়েছিলে এবং আই ক্যান টেল যে ইট ওয়াজ ভেরি রেলেভেন্ট এবং খুবই ইমার্জিং ছিল, বিকজ তুমি ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েশন নিয়ে স্কলারশিপ পেয়েছো, তোমার কাজগুলো খুব রেলেভেন্ট ছিল বলেই তুমি সেগুলো পেয়েছো। এখন ধরো যারা কম্পিউটার সায়েন্সে যারা ব্যাচেলার করছে, যারা এখনো এই ফিল্ডে কি কি স্ট্রিম আছে, কি কি অপরচুনিটিস আছে যারা এখনো জানে না, বা ধরো মাস্টার্স করবে, সে কিসে স্পেশালাইজ করবে, মানে তাদের জন্য তোমার কি অ্যাডভাইস থাকবে? ধরো হোয়াট ইজ ইমার্জিং, হোয়াট ইজ ইন দি হরাইজন ইন কম্পিউটার সায়েন্স? ভেরি গুড কোয়েশ্চেন রোশন। হ্যাঁ, আসলে কম্পিউটার সায়েন্স ফিল্ডটা আমি আগেও মেনশন করছি যে চেঞ্জিং ভেরি ফাস্ট। সো অ্যান্ড নাও তুমি যদি দেখো, সবাই এখন আসলে বলতে পারবে যে কোন ফিল্ডে কাজ করলে AI. So AI is everywhere. Actually, for next few years, I think AI will be the showstopper. আগে যখন ছিল যে AI একটা এরিয়া অফ কম্পিউটার সায়েন্স, and now AI is the helping in every area. ক্রস কাটিং হয়ে গেছে সব ডিসিপ্লিনে, সব ডিসিপ্লিনে, শুধু নট in computer science, in engineering and in biology, and everywhere is AI এখন। তো সো AI আমি বলবো যে যারা এখন মানে রিসেন্ট গ্রাজুয়েট অর থিঙ্ক হচ্ছে যে ফার্দার রিসার্চের, অবশ্যই AI, মেশিন লার্নিং and this area is one of the most prominent research area. Even AI is now also helping for the researchers. So kind of they are the research assistant now. হ্যাঁ, তো আমরা সব সময় ইউজ করতেছি, কোপাইলট আমাদেরকে প্রতিদিন হেল্প করছে, এবং আমি সামটাইমস আমি নিজেও এত ইমপ্রেসড হয়ে যাই মানে ওদের মানে অ্যাডভাইস গুলোতে। যাই হোক, সো আদার এরিয়াস, রোবোটিক্স, quantum computing, where we can make the computer a million times faster for some particular tasks. As many people are working on the like making AI trustworthy and private, so they can use in a more sensitive work with the more sensitive data, like the financial data or healthcare data. So that is also very emerging field. So yeah, there is cybersecurity, blockchain. There are many areas, but yeah, as I mentioned, AI will definitely for next few years. Different facets of AI everywhere. বন্যা, তোমার রিসার্চ এবং রিসার্চের অ্যাপ্লাইড অ্যাসপেক্ট এটা তো জানলাম। এখন যে তোমার ক্যারিয়ার রিসার্চ অ্যান্ড টেকনোলজি অ্যাডভাইজার উইথ ক্যানাডা রেভিনিউ এজেন্সি, এটা সম্পর্কে একটু জানতে চাই। আমি যতটুকু জানি, ক্যানাডা রেভিনিউ এজেন্সি হচ্ছে রেভিনিউ কালেক্ট করে, আমরা সবাই ট্যাক্স দিচ্ছি এবং কেনেডিয়ান গভর্নমেন্ট সিআর এর মাধ্যমে রেভিনিউ কালেক্ট করছে। কিন্তু তোমার যে ডিভিশন সেটা হচ্ছে সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড এক্সপেরিমেন্টাল ডেভেলপমেন্ট। তোমরা হচ্ছে মানুষকে টাকা দিচ্ছ, রেভিনিউ ফেরত দিচ্ছ। তো এটা হচ্ছে এই জন্য যে কেনেডিয়ান গভর্নমেন্ট যারা R&Dতে, রিসার্চ অ্যান্ড ইনোভেশনে যারা কাজ করে, তাদেরকে কিছু ট্যাক্স ইনসেন্টিভ দিচ্ছে টু এনকারেজ মোর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ক্যানাডা। তো এখন তোমার তুমি তো এটার গুরু এখন, বিকজ তুমি অ্যাসেস করো এবং কোম্পানির কাজগুলো অ্যাসেস করো এবং তুমি ডিটারমিন করো যে আসলে কে ইনসেন্টিভ পাবে কি পাবে না। এখন যেহেতু তোমাকে পেয়েছি আজকে, এখন তোমার কাছ থেকে আমরা একটু ভালো মতো জানতে চাই যে কেনেডিয়ান গভর্নমেন্ট আসলে এই ট্যাক্স ইনসেন্টিভ গুলা কি কি ট্যাক্স ইনসেন্টিভ আছে এবং কি ধরনের ইনসেন্টিভ দিচ্ছে, এবং এটা পাওয়ার জন্য একটা কোম্পানির, একটা ছোট বড় বিভিন্ন সাইজের যে কোম্পানি হোক, এটা তারা যদি তাদের নিজেদের জন্য নিশ্চিত করতে চায় ইনসেন্টিভটা, কারণ আমি জানি তোমরা হচ্ছে গিয়ে আবার দেখে দেখে বলো যে না তোমার এটা এলিজিবল না, তুমি পাবা না। এখন কেউ যদি এটা পেতে চায় তাহলে তাকে কিভাবে তার প্রজেক্ট প্ল্যানিং করতে হবে, এটা যদি একটু বিস্তারিত ভালো মতো বলো।
আচ্ছা, থ্যাংক ইউ রশন। সো তুমি তো খানিকটা বলেই দিলে যে এসআরডি, হ্যাঁ, সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড এক্সপেরিমেন্টাল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে কানাডিয়ান গভর্নমেন্টের সবচেয়ে বড় সাপোর্ট টুয়ার্ডস দ্য কোম্পানি রিসার্চ। Actually, this program is bigger than any other funding program. This is a huge program. So every year almost more than $3 billion দেই এই বিভিন্ন কোম্পানিকে, ছোট বড় মানে ইয়ারলি। So it's bigger than, as I mentioned, is any other funding program. There are some eligibility criteria. তো এই প্রোগ্রামটা গভর্নমেন্ট করছে, হ্যাঁ, সিআরএ রেভিনিউ কালেক্ট করে, বাট সিআরএর আন্ডারেই এই প্রোগ্রামটা এসআরইডি টু গিভ ব্যাক দ্য ট্যাক্স টু দেম, বাট স্পেশালি দ্য কোম্পানি যারা রিসার্চ করছে in science and technology, and engineering. So if any মানে যদি কোনো কোম্পানি রিসার্চ করে আর মেক সাম টেকনোলজিক্যাল অর সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট, তাহলে তারা অ্যাপ্লাই করতে পারে। সো এটা সব কোম্পানির জন্য, এক একটা কোম্পানি ইয়ারলি $3 million আপ টু $3 million পেতে পারে প্রোগ্রামের আন্ডারে। So government encourage করে to do research in Canada. So primary requirement is you have to do, the company has to do the research in Canada, not outside of the Canada. And then if there are any expenditure related to the research, you can claim for the tax incentive. So tax incentive টা কাজ করে মানে দুভাবে, মানে for small it can be like তুমি যদি কোনো কোম্পানি ট্যাক্স ও করে সেটা তাদেরকে ব্যাক করতে পারে, আর সেটা অ্যামাউন্ট কমাই দিবে, অথবা অ্যাজ এ ক্যাশ স্মল কোম্পানিগুলা যেগুলো হয়তো অত ট্যাক্স তাদের দিতে হবে না, তাদেরকে গভর্নমেন্ট উল্টো টাকা দিবে। কিভাবে? লাইক 35% of their expenditure related to the research, in form of the salary or contract or material, whatever they spend on those kind of like materials or salaries. So if they spend 100,000, they can get 35,000 dollar back. So এভাবে হিসাবটা হয়। স্মল কোম্পানির জন্য 35%, বিগার কোম্পানির জন্য 15% so far, বাট আমি মেবি যেহেতু তাদের ওভারহেড অনেক বেশি, হ্যাঁ, মেবি there will be change, but I am not sure. So anyhow, সেজন্য এটা more beneficial for the small company. So main work যেটা আমি করি, আমাদের মানে রিসার্চ অ্যান্ড টেকনোলজি অ্যাডভাইজারদের করতে হয়, is the research audit. So বড় বড় কোম্পানি, ছোট কোম্পানি, এনিথিং ক্যান বি সিলেক্টেড ফর অডিট। তখন আমাদের কাছে আসে, যখন এটা সিলেক্ট হয়, ইউজুয়ালি আমি দেখি, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স, আইটি কোম্পানিগুলো এবং তাদের প্রজেক্ট, সো প্রজেক্টগুলো আমাকে জাস্ট ডিটারমিন করতে হয় যে whether it meets the definition of the SRED. The SRED has some definition, like okay, so যে যারা যে রিসার্চটা করছে, the result of this research is that they are advancing science or technology, or they are doing some systematic investigation or search in the field of science or technology, and through this work, experiment analysis, are they advancing the technology? Are they generating new knowledge, new scientific or technological knowledge? So that is like আমাদের ডিটারমিন করতে হয় যখন এটা সিলেক্টেড হয়। ইউজুয়ালি কোম্পানি ওয়ার্ক করে ফার্স্ট, ইটস নট লাইক ফান্ডিং। ফর আমাদের রিসার্চ ফান্ডিং আমরা প্রথমে ফান্ড পাই, তারপরে আমরা রিসার্চ করছি, কিন্তু এখানে কোম্পানিগুলোকে আগে করতে হবে কাজটা, প্রজেক্টটা, তারপরে দে হ্যাভ টু ইনকার দ্য এক্সপেন্ডিচার, দেন বেসড অন দ্যাট এক্সপেন্ডিচার দে ক্লেম ব্যাক the money. যখন তারা ক্লেম করে তখন তোমরা অ্যাসেস করে দেখো যে আর দে ক্লেমিং whatever they are claiming, do they deserve that, or is it eligible actually, because মানুষ তো সবাই আর জানে না আসলে, সবসময় প্রোডাক্ট ডেভেলপমেন্ট হলেই যে there is advancement in science or technology হবে তা না।
কিন্তু আচ্ছা। আমাদের প্রোগ্রামের মানে স্ট্রিক্ট রিকোয়ারমেন্ট হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাডভান্স সায়েন্স অর টেকনোলজি। আচ্ছা You can make a very nice new product, but it's still, Acha. I mean, it's based on the existing knowledge, not Acha. something new you are generating. আচ্ছা So আমাদের এটা করতে হয়, আমরা not each and every claim আর রিভিউ করছি। আচ্ছা যখন যেটা সিলেক্ট হয়, similar আচ্ছা। to the our personal tax, you know. সো যেটা সিলেক্ট হয় তখন আমাদের এক্সপার্টিস অনুযায়ী আমাদের কাছে ফাইল আসে। আচ্ছা যেহেতু মাই এক্সপার্টিস ইন কম্পিউটার সায়েন্স, সো আমি আইটি ফাইল আইটি প্রজেক্টগুলো দেখি যে এটা মিট ইফ দ্য মিট দেন আই সে ওকে, and if it's not eligible then we have to tell them. সো বেসিকলি ধরো 100টা কোম্পানি একটা বছরে যদি ক্লেম করে তাদের ট্যাক্স ইনসেন্টিভ, তার মধ্যে হয়তো তোমরা সিলেক্ট করো 5%-এর মতো যেগুলো তোমরা অডিট করতে চাও বা ইভ্যালুয়েট করতে চাও যে আসলে ক্লেমটা ট্রু ছিল কিনা, এবং তোমার কাজ হচ্ছে তুমি তখন তার যে রিসার্চের কনটেক্সটে তারা ট্যাক্স ইনসেন্টিভ ক্লেম করছে সেটা ট্রু রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কিনা, তোমাদের কোম্পানির সিআর এর ক্রাইটেরিয়া মিট করে কিনা সেটা দেখে তুমি বলো যে হ্যাঁ এই কোম্পানি এই ট্যাক্স ইনসেন্টিভ ডিজার্ভ করে, অথবা তুমি বলো যে না সে মিট করছে না। তোমার কথার উপরে বেসিস করে তখন ফাইন্যান্স তাদেরকে টাকাটা হয় দিচ্ছে, না হয় তাদেরকে ডিক্লাইন করছে। আচ্ছা, এখন এআই এর এথিক্যাল অ্যাসপেক্টটা, দিস ইজ জাস্ট ফর মাই পার্সোনাল ইন্টারেস্ট। এআই হচ্ছে ইটস থ্রাইভিং, ইটস স্প্রেডিং, ইটস এভরিওয়্যার। হ্যাঁ, যেভাবে এটা গ্রো করছে এখন, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে এখন, এটার ওদের এথিক্যাল যে পলিসি মেকারদের, ল মেকারদেরও কিন্তু একই সাথে তাদের সঙ্গে কিপ আপ করতে হবে যে টেকনোলজি কিভাবে অ্যাডভান্স হচ্ছে, এবং এনশিওর করতে হবে যে এটা মানব কল্যাণেই যাচ্ছে, এটার প্রোজ এন্ড কনস কি, এবং এটা যেন ভালো দিকেই থাকতে পারে, এটার যে খারাপ দিকগুলা আমাদের হিউম্যান সিভিলাইজেশনের জন্য খারাপ দিকে যেন না যায়। তো এখন এইটার কাজ কি হচ্ছে? হ্যাঁ, রওশন, তুমি একটা ইন্টারেস্টিং কোশ্চেন করছো। আসলে এআই ইজ ভেরি পাওয়ারফুল নাও, পাওয়ারফুল টুল আমরা দেখতে পাচ্ছি, বাট আসলে দেয়ার আর সাম ডাউনসাইড অ্যান্ড রিস্ক, অ্যান্ড নাও মানে গভর্নমেন্ট বলো, রিসার্চার, companies all work together to do this, to mitigate this risk, but still a long way to go. We are not there yet. কিরকম রিস্ক, লাইক তুমি তো কিছু বললেই, আরও ধরো রিস্ক রিলেটেড টু, বিকজ AI is learning from the human data. So human data থেকে যখন লার্ন করছে, the human has bias, you know. So AI is not fair then. So because they're learning from the human, they're learning human bias too. So they are not perfect. Another thing is the confidentiality. So they are using so many data, like related to the personal data, many confidential data. Sometimes they don't even release like what kind of data they are using. So that is another privacy and confidentiality risk. There is when AI is using all this data. There is, as I mentioned, generative AI, the fake, all the fake things are coming, like fake video, fake voice. They can copy everything. So it's very difficult now to differentiate what is fake and what is real. Exactly, especially social media. Yeah, social media thing. And there are many downside. And now সবাই অ্যাক্টিভলি ওয়ার্ক করতেছে যে কিভাবে এটা আসলে রিস্কগুলো মিনিমাইজ করা যায়। সো ইন্টারন্যাশনালিও কাজ হচ্ছে, ন্যাশনালি উইদিন দেশের মধ্যেও ডিফারেন্ট রুলস অ্যান্ড রেস্ট্রিকশন আসতেছে, অ্যান্ড বিকজ ইটস ইমার্জিং ফিল্ড, নিউ থিং আসতেছে, অ্যান্ড কাউন্টার থিংও আসছে, যাতে এটা আমরা ইউজফুল ওয়েতে, গুড ওয়েতে ইউজ করতে পারি, নট হার্মফুল। প্রযুক্তি আসবে, প্রযুক্তির সঙ্গে রিস্ক থাকবে, কিন্তু প্রযুক্তির আলোটাকেই আমাদের ধরতে হবে, আর সেই আলো ধরবে যারা, সেরকমই একজন কম্পিউটার সায়েন্টিস্ট আজকে আমাদের অতিথি ছিলেন বন্যা। আমি আমার এপিসোডের প্রথম দিকে বলতাম যে যারা আমার অতিথি হয়ে আসতো তাদেরকে আমি বলতাম শুরুতে যে প্রতিটি মানুষ একটি জটিল বই, সেই বইয়ে থাকে অসংখ্য লুকোনো অধ্যায়,
এবং আমার এই স্পটলাইট হচ্ছে সেই সব লুকোনো অধ্যায়গুলিতে একটু উঁকি মেরে দেখা, আমাদের চারপাশের মানুষগুলিকে আরেকটু ভালো করে জানা। তুমি আমার খুবই চেনা একজন মানুষ, আমরা একসাথে পিএইচডি করেছি, আমরা একই শহরে থাকি, আমাদের মেয়েরা একসাথে বড় হচ্ছে, কিন্তু তারপরও আজকে স্পটলাইটে তোমার অনেক কিছু জানলাম, তোমার রিসার্চ নিয়ে বিস্তারিত জানলাম, তোমার চাকরি নিয়ে, তোমার জবের রেসপন্সিবিলিটিস নিয়ে অনেক কিছু জানলাম, এবং তোমাকেও আরেকটু ভালো করে জানা হলো। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু দ্য স্পটলাইট। থ্যাংক ইউ রওশন, তোমার সাথে গল্প করতে পেরে আর এই সবকিছু শেয়ার করতে পেরে আমারও অনেক ভালো লাগলো। অনেকদিন পরে অনেক কথাই মনে পড়ে গেল। থ্যাংকস ফর হ্যাভিং মি, আমি আসলে অনেক এনজয় করেছি আজকে তোমার সঙ্গে আমার লাইফের কথাগুলো শেয়ার করতে পেরে। অন দ্যাট নোট, সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।